কি অবস্থা ভাই সব 2018 সালের কথা মনে আছে? পোকো F1 ফোনের নামটা হয়তোবা যারা ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করেন ওই পোকো F1 ফোনের নামটা একবার হলেও শুনছেন। পারফরম্যান্স কিং, ভ্যালু ফর মানি ডিভাইস হিসাবে কিন্তু বেস্ট ছিল ওই সময়। আমার হাতে আজকে রয়েছে পোকো F7। হ্যাঁ, এটা অবশ্যই গ্লোবাল অ্যান্ড ইন্ডিয়ান ভেরিয়েন্টেই পাওয়া যায়, তবে সেম ফোন, নামে শুধু ভিন্নতা রয়েছে টার্বো 4 প্রো এর সাথে। টার্বো 4 প্রো যে ফোনটা সেটাই হলো পোকো F7, টার্বো 4 প্রো ফোনটা হলো চাইনিজ ভেরিয়েন্ট আর F7টা হলো ইন্ডিয়ান বা গ্লোবাল ভেরিয়েন্টে পাওয়া যায়। তো পোকো F7 এই ফোনটায় এসওসি দিছে SD8s Gen 4, যেখানে UFS 4.1 স্টোরেজ টাইপ, LPDDR5X টাইপ র্যাম, 7550 mAh এর ম্যাসিভ সিলিকন কার্বন ব্যাটারি, 90 ওয়াটের চার্জিং সুবিধা, এছাড়া 1.5K রেজোলিউশনের 120 Hz এর প্যানেল অ্যান্ড এই জায়গায় Wi-Fi 7 এর সাথে কিন্তু ব্লুটুথ 6ও দেওয়া হয়েছে। না, ফ্ল্যাগশিপ ডিভাইস বলা যায় না, তবে ফ্ল্যাগশিপ ক্লাস ডিভাইস বলা যায় এটাকে, কেননা 8s Gen 4 এসওসিটা কিন্তু 8 Gen 3 এর সাথে হেড টু হেড টক্কর দেয়। আর এই 8s Gen 4 এসওসিতে কিন্তু 8টা করে দিছে পারফরম্যান্স স্কোর, মানে বুঝতে পারছেন সম্পূর্ণ পারফরম্যান্সের উপরে বেস্ট করে এসওসিটা বানানো হয়েছে। হ্যাঁ, এর কারণে বেশ কিছু নেগেটিভ সাইড আমরা এই ফোনে পেয়েছি, যেগুলি ভিডিওতে আস্তে আস্তে জানবো আমরা। ওকে, তো পোকো F7 এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে টেক অ্যান্ড টক বিডি, যাদের কাছে এই ফোনটা আপনারা 12512GB অ্যান্ড 12256GB ভেরিয়েন্টেই পাবেন। প্রাইসটার মুখে বললাম না, ডেসক্রিপশন বক্সে লিখে দিব, কেননা আনঅফিসিয়াল ফোন ভাই, যে কোনো সময় প্রাইস আপডেট হইতে পারে। আর টেক অ্যান্ড টক বিডিতে আপনারা এই সকল ফ্ল্যাগশিপ বলেন যে কোনো ফোনই পেয়ে যাবেন 100% অরিজিনাল সিল প্যাক করা, এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ থাকছে না। যোগাযোগ করতে পারেন তাদের সাথে, ফেসবুক পেজ লিংক এন্ড যাবতীয় ইনফরমেশন আমি ডেসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ফোনটির বক্সের ভিতরে আমরা একটা গ্রে কালারের সফট কেস পাচ্ছি, দারুণ প্রিমিয়াম, হাতে নিলেও ভালো লাগছে, মানে তুলতুলে একটা ভাব আছে এর ভিতরে। 90 ওয়াটের চার্জার কিন্তু বক্সের সাথে দেওয়া হয়েছে, বেশ বড়সড় অ্যান্ড ভারী একটা চার্জার, এবং টাইপ A to C কেবল দেওয়া হয়েছে। ওকে, তো এই ফোনের ডিসপ্লে, ডিজাইন, ক্যামেরা কেমন হচ্ছে সেগুলি সম্পর্কে না হয় আমরা একটু পরে জানবো। আগে চলেন পারফরমেন্স কেন্দ্রিক ফোন, এখানে পারফরমেন্স বা গেমিংয়ে কেমন রেজাল্ট পেলাম সেগুলি আপনাদেরকে জানানো যাক। এখানে আমরা COD গেম 90 FPS খেলতে পারছিলাম অ্যান্ড ডেল্টা ফোর্স 120 FPS খেলতে পারছিলাম। এখানে আমরা PUBG গেম 120 FPS খেলতে পেরেছি, মানে এভারেজে আপনি বলতে পারেন যে 90 to 120 FPS এর ভিতরে গেমিংগুলো করতে পারবেন, হাই গ্রাফিক্সের যে সকল গেম আছে। এরপরে যে আমরা তো 7500 mAh এর ব্যাটারি এই ফোনে পাচ্ছি, এত ম্যাসিভ ব্যাটারি দিছে, বড়সড় ব্যাটারি দিছে, এখান থেকে আসলে ব্যাকআপ কেমন পাওয়া যাবে যখন কিনা আমরা 120 FPS গেমিং করব। হ্যাঁ, আমরা ব্যাটারি ড্রেন টেস্ট করেছিলাম, যেখানে PUBG গেম 120 FPS স্মুথ সেটিংসে খেলার সময় আমাদের ফোনে চার্জ খেয়েছে 9%, একটা ম্যাচ কমপ্লিট করতে, মানে একটা ম্যাচে তো 30-31 মিনিট সময় লাগে। আপনি এবারে যে ধরে নেন যে 9-10% চার্জ ড্রপ হবে যখন আপনি PUBG গেম 120 FPS খেলবেন। এরপরে আমরা COD গেমেও টেস্ট করেছি, যেখানে দেখেছি একটা ম্যাচ কমপ্লিট করতে যায় COD গেমে 90 FPS খেলার সময়, অবশ্য যেহেতু 90 FPS COD চলে, তো সেখান থেকে ব্যাটারি ড্রেন হয়েছে 7%। শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছিলাম মনে আছে, এখানে যে স্ন্যাপড্রাগনের 8s Gen 4 এসওসি ব্যবহার করছে, এখানে 8টাই পারফরম্যান্স স্কোর, কোনো এফিসিয়েন্স স্কোর নাই, যে কারণে এই ফোনটা যথেষ্ট পরিমাণে হিট জেনারেট করে। আমরা দেখতে পাচ্ছি এই 8টার ভিতরে 7টা করে দিছে Cortex A720 এবং একটা দিছে Cortex X4। তাই আমরা ফোনটা যখন নর্মাল ভাবে ব্যবহার করছি তখনও তো সে পারফরম্যান্স স্কোর ব্যবহার করছে, আবার যখন গেমিং করছি তখন পারফরম্যান্স স্কোর তাকে ব্যবহার করতেই হচ্ছে। সব মিলিয়ে ফোনটা একটু বেশি গরম হচ্ছিল। 3D কুলিং সিস্টেম, গ্রাফাইট, থার্মাল কন্ডাক্টিভিটি, এরকম বেশ কিছু টেকনোলজি রয়েছে, তারপরেও গরম যে কম হচ্ছে এরকম আমার কাছে মনে হয়নি। দেখেন, মেটাল বডির ফোন, আমরা সাধারণত এইভাবেই তো গেমিং করি, এই জায়গাটায় এসওসি থাকে, যে কারণে এই আঙুলটাই সব থেকে বেশি গরম ফিল করছিল, মানে আপনি বাম হাতের এরিয়াতে একটু গরমটা বেশি ফিল করবেন। তবে এই গরম হওয়ার জন্য যে এই ফোনের গেমিং এর উপরে কোনো ধরনের প্রভাব পড়ছে এরকম কিন্তু আমরা দেখি নাই। 2টা 3টা 4টা ম্যাচও আমরা খেলেছি, শুরুতে যেমন পারফরমেন্স পাচ্ছিলাম একদমই শেষে যে সেরকম পারফরমেন্সই পেয়েছি, মানে ওর মতো গরম হবে, আপনি আপনার মতো পারফরমেন্স পেয়ে যাবেন, মানে পারফরমেন্সের উপরে কোনো ধরনের ইফেক্ট পড়ছিল না এই ফোনটা গরম হওয়ার জন্য। আমরা যদি এই ফোনের ডিজাইন পার্টে আসি, তো মেটাল বডির ফোন হওয়াতে গরমটা একটু বেশি ফিল করা যায়, একেবারেই স্বাভাবিক। আমার হাতের কালারটা লিমিটেড এডিশন, সাইবার সিলভার সম্ভবত কালারের নাম, আরও 2টা কালার রয়েছে। এই কালারের পিছনটা গ্লসি, ব্ল্যাক পার্ট রয়েছে অ্যান্ড হোয়াইট পার্ট, এই সিলভার টোন আর কি এখানে দিচ্ছে। তো হাতের ছাপটা পরে ভাই একেবারে যাচ্ছে তাই অবস্থা। ব্ল্যাকের এরিয়াতে হাতের ছাপ পড়লে অতটা ভিজেবল না, তারপরে নোংরা হয়ে যাচ্ছিল। এই জায়গাটায় স্ন্যাপড্রাগনের লোগো পাচ্ছি অ্যান্ড ডিজাইনের ভিতরে একটু গেমিং ভাইব আনার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে আমরা যদি ক্যামেরা মডিউলটা দেখি, এখানে আবার ওই গ্রিন টোন পাওয়া যায়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লাইট যখন রিফ্লেক্ট করে তখন গ্রিন একটা কালার টোন পাচ্ছিলাম, মনে হচ্ছে যেন ভিতরে লাইট দেওয়া আছে, বাট আদৌ এটা কিন্তু ওই রিফ্লেক্ট করলেই লাইটটা ভিজিবল হয়।
যতই সিলিকন কার্বন ব্যাটারি ফ্যাটারি ব্যবহার করুক ভাই, এই ফোনের ওয়েট কিন্তু কম নাই, 215 গ্রাম ওয়েট দিছে, মানে অনেক বেশি ভারী আমার কাছে মনে হয়েছে। প্রথমে হাতে নিয়ে বুঝতে পারছিলাম এটা হালকা ফোন না। আর গেমিংয়ের সময় কিছুটা প্যারা লাগে, বিশেষ করে যারা মাল্টিমিডিয়া কনজিউম করেন লং টাইম ধরে, শুয়ে শুয়ে যারা মুভি দেখেন, তাদের জন্য হাত ভারী হয়ে যাওয়া বা হাতে ব্যথা করার ব্যাপারটা তো থাকবেই। আর ফোনটা অত বেশি স্লিম হয় নাই, যেটা আমি আশা করেছিলাম। সিলিকন কার্বন ব্যাটারি থাকাতে এমনিতে ফোনগুলো স্লিম আর হালকা হয় শুনতাম, বাট এইটার ক্ষেত্রে একটু ভিন্ন মনে হলো। 8.2 mm থিকনেস রয়েছে ফোনটার। আমরা এখানে IP68-69 এর রেটিং পাচ্ছি, মানে পানির ভিতরে গেমিং ফোন আপনি চুবাবেন কি চুবাবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে উপরের দিকে নয়েজ ক্যান্সেলিং মাইক দিছে, রাইট সাইডে বাটন পজিশন কিছুটা উপরের দিকে মনে হয়েছে। নিচে 3.5 mm অডিও পোর্টটা আমরা পাই নাই, সিম কার্ড স্লট রয়েছে যেখানে 2টা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যায়। এই ডিভাইসে একটা নোটিসেবল ব্যাপার রয়েছে, সেটা হলো এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর ব্যবহার করছে ভাইব্রেশনের জন্য, আর যেখান থেকে হ্যাপটিক ফিডব্যাকটা দারুণ পাওয়া যাচ্ছিল। যারা গেমিং করেন বা রেগুলার ফোনগুলা ব্যবহার করেন, হ্যাপটিক ফিডব্যাক কখনো আপনার সহ্য হয় না, বাট আপনি এই ফোনটা হাতে পেয়ে মনে হবে অন করে রাখি, ডেইলি আমি ওইটার ফিল নেই যে কটকট কটকট শব্দটা হয় বা হাতের ভিতরে যে ফিলটা দেয়, ওইটা আসলে মজার ছিল এই ফোনে। ফোনটা আমরা 6.83 ইঞ্চের 120 হার্টজের পিওলেড প্যানেল পাচ্ছি, যেখানে পিপিআই রয়েছে 447, 120 হার্টজ রিফ্রেশ রেট, আর যে কারণে মূলত এই ফোনে আপনি 144 হার্টজে গেমিং করতে পারবেন না। 120 হার্টজ একটু কমই মনে হয়েছে এইরকম বাজেটে এসে। এখানে 144 হার্টজ এরকম প্রাইস রেঞ্জের প্রায় ফোনগুলোতে কিন্তু আমরা দেখছি। সো এই জায়গায় দরকার ছিল বিশেষ করে পাওয়ারফুল এসওসিটাকে আরও ব্যবহার করার জন্য, কারণ 144 থাকলে আমরা এখানে 144 FPS এ গেমিং করতে পারতাম। টাচ স্যাম্পলিং রেট দিছে আবার 480 হার্টজের, এটা রেগুলার অ্যান্ড ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট রয়েছে 2560 হার্টজের। দেখেন গেমিং পারফরমেন্স আপনি কেমন পাচ্ছেন এটা কিন্তু অনেক কিছুর উপর ম্যাটার করে। শুধুমাত্র পাওয়ারফুল এসওসি দিয়ে রাখছে অথচ ডিসপ্লের কোয়ালিটি ভালো না, তো আপনি কিন্তু ওখান থেকে বেটার এক্সপিরিয়েন্সটা পাবেন না কখনো। আপনি টাচ করছেন বা কমান্ড করছেন, সাথে সাথে কাজ হচ্ছে, ফায়ার হচ্ছে গেমের ভিতরে, এই ব্যাপারগুলো কিন্তু ডিসপ্লের এই ইনস্ট্যান্ট বা টাচ স্যাম্পলিং রেটের উপরে অনেকটাই নির্ভর করে। তো 480 হার্টজ টাচ স্যাম্পলিং রেট থাকাতে আপনি কিন্তু ইনস্ট্যান্ট ফিডব্যাকটা পাবেন, সাথে সাথে ট্যাপ করবেন, সাথে সাথে ফায়ার হবে। এই ব্যাপারগুলো আসলে যারা কম্পিটিটিভ লেভেলের গেমিং করেন তাদের জন্য খুবই জরুরি, এবং তারা খুব ভালোভাবে নোটিস করতে পারে যে কোন ফোনে টাচ স্যাম্পলিং রেট আসলে কম আছে বেশি আছে। 700 নিটস টিপিক্যাল ব্রাইটনেস অ্যান্ড 1700 নিটস এইচবিএম ব্রাইটনেস, আর পিক ব্রাইটনেস হইল 3200 নিটস। ব্রাইটনেস যতই থাকুক কম বা বেশি এটা ম্যাটার না। আমরা যখন সানলাইটে ব্যবহার করেছি আউটডোরে ভিজিবিলিটি কড়া লেভেলের, মানে ভিজিবিলিটি বা আপনার দেখা নিয়ে কোনো ধরনের সমস্যা নেই, এটা হলো কথা। আর ইনডোরে যথেষ্ট ব্রাইটার ডিসপ্লে মনে হয়েছে। এই ফোনে আবার পিডব্লিউএম ডিমিং রয়েছে 3840 হার্টজের। এবার থেকে ফোনগুলো কেনার সময় এই পিডব্লিউএম ডিমিংটা কত সেটা একটু দেখে কিনবেন। আমরা হয়তো বা ডিসপ্লের এই ব্যাপারটা সম্পর্কে কেউ জানি না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন আমরা যখন ফোনের ব্রাইটনেসটা একটু কমায় রাখি তখন দেখি ব্রাইটনেসটা কম, আদৌ কিন্তু কম থাকে না, ব্রাইটনেস ফুল থাকে। কিন্তু আমরা যখন কমায় রাখি তখন সেকেন্ডে 100,000 বার ওই ব্রাইটনেসটা 100 এরকম একটা ফ্রিকোয়েন্সিতে চলতে থাকে। পিডব্লিউএম ডিমিংটা যত বেশি থাকবে তত এটা দ্রুত চলবে, তার মানে ওই ডিসপ্লেটা চোখের জন্য আমাদের ভালো এবং দেখতে অনেক বেশি স্মুথ মনে হবে। বাট এইটা যদি অনেক কম থাকে সেটার কিন্তু ওই ফ্লিকারের ব্যাপারটা আমরা হয়তো নোটিস করবো না, বাট চোখের জন্য ওইটা ক্ষতিকর। আপনি অনেক সময় যে ক্যামেরা দিয়ে ডিসপ্লেতে ধরেন না কোনো ফোনের, দেখবেন ফ্লিকারের ব্যাপারটা ওই ক্যামেরাতে কিন্তু ধরা পড়ে কিন্তু চোখে ধরা পড়ে না। এজন্যই আপনারা ফোনগুলো কেনার সময় পিডব্লিউএম ডিমিং বেশি আছে কিনা এটা একটু দেখে কিনবেন। তাছাড়া এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 7i প্রোটেকশন দিছে, স্ক্রিনে রেয়ারে গ্লাস দিছে মনে, হ্যাঁ গ্লাস এটা, বাট গোরিলা গ্লাস প্রোটেকশন না, ওইটা থাকলে বেটার কিছু হতো। এখন আমরা 68 বিলিয়ন কালার কিন্তু পাচ্ছি এবং HDR10+ সাপোর্টেড। সব মিলে ডিসপ্লেটা বেশ ভালো কোয়ালিটি দিছে স্পেক অনুযায়ী আমার কাছে যেটা মনে হচ্ছে। অ্যান্ড এখান থেকে এক্সপিরিয়েন্সটাও যে খারাপ ছিল তাও না, গেমিং করা বলেন বা মাল্টিমিডিয়া কনজিউম করা, প্রোডাক্টিভ কাজ টুকটাক এগুলোর ক্ষেত্রে আপনি এই ডিসপ্লে থেকে আসলে এনজয় করবেন। ডুয়েল স্পিকার্স, ডলবি অ্যাটমস, হাইরেস অডিও সিস্টেম সবই দিয়ে রাখছে। অ্যান্ড সাউন্ড আপনাদেরকে একটু শোনাচ্ছি আমি, 60%। সিঙ্গেল স্পিকার শুনেন, উপরেরটা 90%, 100। হ্যাঁ সাউন্ড যথেষ্ট ক্রিস্পি লেগেছে অ্যান্ড ক্লিয়ার মনে হচ্ছিল। সাউন্ডের ভোকাল টোন থেকে শুরু করে ইনস্ট্রুমেন্ট সেপারেশন এইগুলো বেশ ভালো লেগেছে, বাট
ওই বেজের কিছুটা অভাব পেয়েছি। হয় না অনেক দামি ফোনগুলোতে, বিশেষ করে আইফোনে বা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে আপনি দেখবেন কিছুটা বেস ফিল করা যায় সাউন্ডের ভিতরে, অ্যান্ড হাতে নিলেও ওই ব্যাপারটা ফিল করা যায়, ওইটা এই ফোনে খুব একটা নোটিসেবল ছিল না। তারপরেও যারা ওই ইনডোরের ভিতরে গেমিং টেমিং করবেন, হেডফোন তো পোর্ট দেয় নাই, আপনি মনে হয় এর স্পিকার দিয়ে গেমিং করতে পারবেন সহজে, অত বেশি সমস্যা হবে না। এই ফোনে আবার আয়ার রিমোট দিছে। এখন আমি খুঁজছি ভাই সেন্সরটা কই বসাইছে, হয়তো বা পিছনের এই ক্যামেরা মডিউলের ভিতরে কোথাও দিছে, না হইলে ডিজাইনের ভিতরে কোথাও দিয়ে দিছে। যাই হোক, আমি সেই ধরে এই আয়ার রিমোটের ভিতরে ওয়ালটন খুঁজছি, কেননা ভাই আমার বাড়িতে স্টুডিওতে ওয়ালটনের এসি লাগানো, আমি ভাই ওয়ালটন পাচ্ছি না। এখন আমি এই রিমোটটা কিভাবে ব্যবহার করব? HyperOS 2 রয়েছে এটাতে। ওএস নিয়ে ভাই একটু পরে কথা বলছি, আগে চলেন এআই নিয়ে কথা বলি, কেননা এআই নিয়ে আমরা অনেক বেশি লাফালাফি করি এখন, এটা জানতে ইন্টারেস্টেড। ইমেজের ভিতরে আমরা ইনহ্যান্স পাচ্ছি, তারপরে ওই যে এক্সটেন্ড করা ছবি, ইরেজার পাচ্ছি, রিফ্লেকশন রিমুভার। তবে এখানে গুগলের সার্কেল সার্চ রয়েছে, এইটা ভালো যে আপনি স্ক্রিনের উপরে যে কোনো কিছু সার্কেল করে সার্চ করতে পাচ্ছেন। আর জেমিনাই অ্যাক্সেস করা যাবে খুব সহজে, পাওয়ার বাটন প্রেস করে ধরে, এই যে প্রেস করে ধরলে জেমিনাই ওপেন হয়। Xiaomi HyperOS বেসড অন Android 15। এই HyperOS নিয়ে ভাই অনেক ক্যাচাল আছে, মানে কোনো ফোনে খুব ভালো এক্সপিরিয়েন্স দেয়, কোনো ফোনে আবার দেখা যায় যে নোয়াই পড়ছে। যাই হোক, এই ফোনের এক্সপিরিয়েন্সটা ভালো পেয়েছি আমি, স্মুথ লেগেছে, নিট অ্যান্ড ক্লিন। তবে এই রিসেন্ট প্যানেলটা আমার কাছে কেন জানি ভালো লাগে নাই, সবগুলো ছোট ছোট করে দিছে। যদিও অন হ্যান্ড ইউজের জন্য এটা ভালো, তারপরেও এই বড় বড় ফিলটাই বেটার, এটা পার্সোনাল ওপিনিয়ন। আইকনগুলো ফ্ল্যাট লাগছে, ডাইনামিক ফিল অত বেশি আপনি পাবেন না, অ্যানিমেশনগুলো স্মুথ ছিল, অ্যান্ড অনেকটাই স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল পাচ্ছিলাম, কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের মতো, এই যে মেনু বারে বিশেষ করে। বহুল প্রতীক্ষিত ক্যামেরাতে আসি, যদিও পারফরমেন্স কেন্দ্রিক ফোন, বাট ক্যামেরাতে কি অবস্থা সেটা তো জানতে হবে না। Xiaomiর ফোনের ক্যামেরা খুব একটা খারাপ হয় না, আমি দেখছি অনেক ফোনে, মানে ক্যামেরাতে তারা মোটামুটি নজর দেয় ভাই, অন্যান্য ফোনগুলোর মতো না। যেমন আমি যদি বলি যে ওই আইকু ফোনের কথা, আইকু কিন্তু সম্পূর্ণ পারফরমেন্সের উপরে বেশি নজরটা দেয় ওরা, ক্যামেরাতে দেখবেন যাচ্ছে তাই একটা অবস্থা থাকে না। এই ফোনের ক্যামেরা অত বেশি খারাপ ছিল না। তার আগে আমরা জানাই এর পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যেখানে সেন্সর থাকছে সনির IMX 882, অ্যান্ড 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড রয়েছে, যেটা অমিভিশনের O85 মডেলের সেন্সর। সামনের ক্যামেরা আমরা পাচ্ছি 20 মেগাপিক্সেল, যেখানে অমিভিশনের 20B সেন্সর ব্যবহার করা হয়েছে। আমার কাছে পোর্ট্রেট মোডের ছবিগুলো খারাপ লাগে নাই, 2x জুম করে পোর্ট্রেট তোলা যাচ্ছিল, যেখানে 52mm অ্যান্ড নর্মাল পোর্ট্রেট 26mm। সব মিলে আপনি ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে এর পোর্ট্রেট মোডের ছবি আসলে অতটাও খারাপ না। এইচডি স্মুথ লেগেছে, হেয়ার এরিয়া, বডির এরিয়া যথেষ্ট সুন্দরভাবে ডিটেক্ট করতে পারে, অ্যান্ড 2x জুম করলে যে শার্পনেস অনেক বেশি কমে যাচ্ছে, ব্যাপারটা আমার কাছে এরকম মনে হয়নি, যদি কিনা লাইট কন্ডিশন ভালো থাকে। কিছুটা লো লাইট পেলে সে দেখা যাচ্ছে ফেসের উপরে স্মুথনেসের ব্যাপারটা ভিজিবল করে। সেই সাথে কালার টোন যেমনটা মনে হয়েছে, হ্যাঁ ন্যাচারাল লাগছিল, বাট কিছুটা ওয়ার্ম টোন বেশি পুশ করে, দেখতে একটু লালচে টাইপের ফিল পাবেন, মানে বুস্টেড কালার দেয় কোনো কোনো অংশে। এটা যদিও রেডি টু আপলোড এরকম ছবি দেওয়ার চেষ্টা করছিল। লো লাইটে এসে আমরা যে ছবিগুলো তুলেছি, বিশেষ করে পোর্ট্রেট মোডের ছবিগুলো, আমি যখন লো লাইটের ভিতরে একটু লাইট ব্যবহার করে ছবি তুলেছি, ওই সময় একটু পিক্সেলের টোন পেয়েছি, পিক্সেল ফোনে যেরকম পাওয়া যায় আর কি, কিছুটা এইচডিআর ইফেক্ট, একটু কালচে টোন থাকে, ওরকম ছবি পাচ্ছিলাম। তাছাড়া আউটডোর এরিয়াতে লো লাইটে বা বাজারঘাটে যখন আমরা ছবি টবি তুলি, ওইরকম সময় মনে হয়েছে হ্যাঁ যথেষ্ট ভালোভাবে ডিটেক্ট করতে পারে পোর্ট্রেট মোডে, এইচডি টেক ওই সময় দারুণ পেয়েছি। এই জায়গায় আরেকটা ব্যাপার খেয়াল করেছি, দিনের সময় যেমন বুস্টেড টাইপের কালার পাচ্ছিলাম, অনেকটা রেডি টু আপলোড ছবি পাচ্ছিলাম, রাতের সময় এই ব্যাপারটা ছিল না, কিছুটা রিয়েলিস্টিক টোন পাচ্ছিলাম, মানে অনেকটাই ন্যাচারাল টোনে কালার দিচ্ছিল পোর্ট্রেট মোড বা ল্যান্ডস্কেপ মোডের ছবিগুলোতে। আলট্রাওয়াইড 8 মেগাপিক্সেল, এটা 15mm এর ছবি তুলে, অ্যান্ড মেইন যে সেন্সর এটা তো 26mm তুলে। এমনিতেই আলট্রাওয়াইডে যখন আপনি জুম না করবেন, তখন দুইটা ফোকাল লেন্থের ভিতরে আপনার কাছে মনে হবে না যে পার্থক্য খুব একটা আছে। মেইন সেন্সরে কিছুটা গ্রিন টোন দেয়, আর আলট্রাওয়াইডে এসে কিছুটা পিঙ্ক টোন পাচ্ছিলাম, মানে দুইটার এই কালার টোন হোয়াইট ব্যালেন্সটা যদি ম্যাচ করা হতো তাহলে হয়তো সিমিলারিটিস আরও বেশি পাওয়া যেত। তবে 8 মেগাপিক্সেলে আমরা সন্তুষ্ট না, এই জায়গাটায় আরও বেটার বা আরও বিগার কোনো মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করলে হয়তো বা আলট্রাওয়াইডে আরও বেটার রেজাল্ট পাওয়া যেত। ল্যান্ডস্কেপ মোডেও আমরা যে ছবিগুলো পেয়েছি, ডাইনামিক রেঞ্জ না অত বেটার পাবেন না ভাই, যেগুলো আসলে ক্যামেরা কেন্দ্রিক ফোনে হয়ে থাকে। তারপরেও 50 মেগাপিক্সেল ডিটেলস অ্যান্ড শার্পনেস ভালো পেয়েছি। সব মিলে আমার কাছে ক্যামেরা কেমন মনে হয়েছে, আনঅফিশিয়াল মার্কেটে এর থেকে বেটার ক্যামেরার কোয়ালিটির ফোন আসলে আপনি পাবেন যদি কিনা আপনি ক্যামেরা ফোকাসড ফোন খুঁজেন। এটা মেইনলি পারফরমেন্সের উপরে বেশি নজরটা দেওয়া হয়েছে, তারপরেও যে ক্যামেরাটা দিছে সেটা আপনাকে হতাশ করবে না। সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা, প্রথমত সেলফি ভালো লাগছে, বাট কিছুটা ওভার শার্পনেসের ব্যাপারটা রয়েছে এই জায়গাটায়। বিশেষ করে লো লাইটে যে ছবিগুলো তুলছিলাম, নয়েজি ছবি পেয়েছি, আর নয়েজ থাকাটা ভালো, বাট ওভার শার্পনেস করতে যে নয়েজটা চলে আসে, ওইটা কিছুটা ওয়ার্ড লেগেছে। না ছবি দেখতে ভালো লাগছে, কালার টোনটাও কিছুটা
একটু ওয়ার্ম টাইপের মনে হয়েছে, মানে হয় না এই ব্যাপারটা থাকলে স্ক্রিন টোনটা দেখতে সুন্দর লাগে, এজন্যই মূলত দেয়া হয়েছে। তবে রাত্রের অন্ধকারে সেলফি তোলার সময় হাত নড়লে সেলফিতে একটু বিরক্তিকর ব্যাপারটা আসে, মানে ব্লার হয়ে যায়, আপনার হাতটাকে যথেষ্ট স্টেবল রাখার প্রয়োজন হচ্ছিল। এটা আমার কাছে মনে হয়েছে ক্যামেরার ইউআই এর একটা বাগ থাকতে পারে, মানে ক্যামেরা অ্যাপের একটা বাগ থাকতে পারে, আপডেট হইলে হয়তো বা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। যে জিনিসটা ভালো লাগে না সেটা হলো সামনের ক্যামেরাতে 1080p রেজলিউশনে ভিডিও শুট করতে হবে। এরকম এসওসির একটা ফোন অবশ্যই 4K থাকা দরকার ছিল, অ্যান্ড ক্যামেরা ভালো দিছে, ছবি তো ভালো তুলছে, 4K থাকলে কন্টেন্ট তৈরি করা যেত, সাথে সাউন্ড কোয়ালিটি আপনারা শুনে নিতে পারেন। আমি লাইভ টেস্ট করে দেখাচ্ছি, 1080p 60fps যদিও শুট করা যায়, তো এই কোয়ালিটি নিয়ে আসলেই আমি হতাশ। 1080p রেজলিউশন তো 1080p, এখানে 4K থাকলে কন্টেন্ট তৈরি করার মতো কোয়ালিটি হয়তো বা পেতাম। পিছনে ঠিক যেমনটা ভিডিও কোয়ালিটি পাচ্ছে এখন 4K 60fps এ ভিডিও হচ্ছে। একটা বিষয় খেয়াল করছেন, পিক্সেলের টোনটা অনেকটা পাচ্ছি, ডার্ক ভাবটা দেখা যাচ্ছে, অ্যান্ড ওই রকম স্কিন টোনটা পাচ্ছি। হ্যাঁ, ফোকাল লেন্থ এই যে একটু ক্লোজ থেকে ফোকাস করা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, একটু ওয়াইড থেকে ব্যাকগ্রাউন্ড ডেপথ অফ ফিল্ড পাচ্ছি ভালোই। সাউন্ড কোয়ালিটিও আপনারা শুনে নিতে পারেন। না, ডাইনামিক রেঞ্জ ভিডিওতে অতটা ভালো লাগছে না, আমি যদি এইদিকে ধরি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তবে লাইট খুব দ্রুত ব্যালেন্স করতে পারছে। ও একটু আটকে গেল মনে হলো ভিডিওর ভিতরে, এটা ওআইএস এর কারণে কিনা আমি শিওর না, বাট ভিডিও দেখার পরে বুঝতে পারবো। ওআইএসটা একটু টেস্ট করে দেখি, যা ওইদিকে যা ছাদের উপরে দেখিস ভাই, পড়িস না জানো। যথেষ্ট স্টেবল আছে ভিডিও। সমস্যা হলো ওআইএস বন্ধ করা যায় না, যদি বন্ধ করা যেত তাহলে বেটার হতো। অ্যান্ড ভিডিও শুট করার সময় আলট্রা ওয়াইডে যাওয়া যাচ্ছে না 4K তে শুট করার সময়। আমি যদি জুম করে দেখাই, জুম কোয়ালিটিও ভালো আছে। এখন আসলে ফোনটা কেমন ভাই, সত্য বলতে পারফরমেন্সের দিকে এই ফোনটা দারুণ। হ্যাঁ, এখানে ওয়াইফাই 7, ব্লুটুথ 6 এরকম লেটেস্ট জেনারেশনে ব্লুটুথ ওয়াইফাই ব্যবহার করছে, এনএফসিও দিছে, অ্যান্ড ডিসপ্লে কোয়ালিটি ভালো পাচ্ছি আমরা, এসওসি তো যথেষ্ট পাওয়ারফুল আছে। সো পারফরমেন্সের দিকে যদি আপনি নজরটা দেন, সিলিকন কার্বন এরকম বিগার ব্যাটারি, 90 ওয়াটের চার্জার, এই দিক থেকে ঠিক আছে। বাট ওই তো ক্যামেরার দিকে যদি আপনি ফোকাসটা করেন যে আমার ক্যামেরা ভালো প্রয়োজন, তাহলে এই ফোনটা কিন্তু আবার আপনার জন্য না। যারা পারফরমেন্স অ্যান্ড ডিউরেবল একটা ফোন খুঁজছেন, গোরিলা গ্লাস 7i প্রোটেকশন, মেটাল বডি, তারা এই ফোনটা পছন্দ করতে পারেন। বিশেষ করে পোকো ফ্যান যারা আছেন, শাওমি ফ্যান যারা আছেন, তাদের কাছে এটা খুব দারুণ একটা ডিভাইস হতে পারে। সব মিলিয়ে আনঅফিসিয়াল মার্কেটে যদিও প্রাইসটা একটু হাই, অ্যান্ড মার্কেট বিবেচনা করলে হ্যাঁ কিছু জায়গায় আরও কম প্রাইসে হয়তো বা পাওয়া যায়, বাট ওই অথেন্টিক ব্যাপারটাই সন্দেহটা থেকেই যাচ্ছে। সো টিকেনটকের যে ব্যাপারটা হলো, এটা হয়তোবা অনেকেই যদি আপনি রিসার্চ করেন একটু জানতে পারবেন, তারা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ফোনগুলাই সেল করে, যেটা ব্র্যান্ড নিউ বলে সেটা আসলে ব্র্যান্ড নিউ হয়ে থাকে, অ্যান্ড তারা ওই সিল প্যাক, অফিসিয়াল সিল প্যাক করা ফোনগুলাই সেল করে। তো আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম ফোনগুলো কেনার জন্য, যে কোনো ধরনের ফোন তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এটা ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।